সা রে রে সা সা রে গা মা পা ধা নি সা, একই থাকছে না? কিন্তু আমি যদি ট্রান্সপোজ না করি তাহলে কি বোঝা যাবে না? সা 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 রে গা মা পা ধা নি সা, সা 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 রে গা মা পা ধা নি সা, রাগটা চেঞ্জ হয়ে গেল কিন্তু স্কেলটা। This is the melody. Remember, sa re ga ma pa da ni sa. That's it. But sa re re ka কিন্তু sa করি। Sa re sa re ga ma pa da ni sa। কোমল স্বর চলে এলো। মানে আমি শুদ্ধ স্বর গাইলাম প্রথমে, রেটা থেকে যদি সেম নোটটাই বাজে হারমোনিয়ামে, দেখবেন গান্ধারটা আর নিষাদটা কোমল হয়ে যাবে। এবার আপনি গান্ধার থেকে যদি বাজান, দেখবেন সা শুদ্ধ মধ্যম আর পঞ্চম বাদে বাকি সবগুলো কোমল হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ট্রান্সপোজ হচ্ছে না, এটা স্কেল শিফট হচ্ছে। আর গ্রামস্বর পদ্ধতি যেটা ছিল প্রাচীনকালে, সেটা কিন্তু ট্রান্সপোজ হচ্ছে, সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। এবং সেটা থেকেই কিন্তু স্বরের আবিষ্কার হয়েছে, এবং স্বর যে আবিষ্কার হয়েছিল সেটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য মানে সা রে গা মা পা ধা নি সা এইগুলো হয়নি, একটা হারমোনিক পদ্ধতিতে হয়েছে। সা রে গে সে পা, পা রে গে সে রে গে সে ধা, ধা রে গে সে গা, গা রে গে সে নি, নি গে সে মা, মা থেকে আবার সা। এইভাবে হয়েছে। এবং যখন ওটা আবিষ্কার হয়ে গেল, যেটা সামবেদে লেখা হলো, আবিষ্কার হওয়ার পরে, এবার যখন নতুন কিছু ইনভেনশন হয়ে গেছে, সেটাকে আলাদা করে নোট করা দরকার। তার জন্যই কিন্তু সামবেদ আসবে। তাহলে ঋগ্বেদের সম্বন্ধ পাঠ লেখাই আছে, আলাদা করে সামবেদ লেখা দরকার ছিল, প্রয়োজন ছিল না। ওটা করতে গিয়ে যাতে ইনভেনশনটা হয়ে গেল, ওটাকে নোট করা দরকার। ওই নোট ডাউন করতে গিয়ে যখন দেখলো যে স্ট্রাকচারটা এরকম আসছে, সেটাকে যখন পরপর সাজালো পিচ অনুযায়ী, তখন সা রে গা মা পা ধা নি সা এটা এসেছিল। গা আমি বলছি, যার থেকে শ্রুতির সৃষ্টি হলো, এবং ওই শুদ্ধ গান্ধারকে পৌঁছানোর জন্য মাঝখানে শ্রুতি পেরোতে হলো একটা জার্নি, আরো একটা জার্নি। এই শুদ্ধ মধ্যম থেকে তীব্র মধ্যম আর শুদ্ধ মধ্যম আর পঞ্চমের মাঝখানে জার্নি করলো, যেটা তীব্র মধ্যম বেরোবে। দেখুন দুটো সবগুলো মাঝখানে মাঝখানে একটা ব্যাপার, সা থেকে রেতে যাওয়ার মাঝখানে কোমল রেখে দেওয়া। এবার গা থেকে মায়ের মাঝখানে নোট করছে, মায়ের থেকে পায়ের মাঝখানে নোট করছে, আর বা থেকে হায়ের মাঝখানে নোট করছে, আবার ধা থেকে নিয়ের মাঝখানে নোট করছে। এইভাবে প্রসেসটা করে নিয়েছে, এবং তার সেই অনুযায়ী 12টা স্বর পরবর্তীকালে পাওয়া যায়। এবং এই যে যখন ইনভেনশন হয়েছে প্রসেসে, তখন কিন্তু 22টা শ্রুতি পাওয়া গেছে, 12টা নয়। এবং ওই 22টার মধ্যে থেকে প্রধান শ্রুতি ওই 12টাকে বেছে নেওয়া হয়েছে, 22টার মধ্যে থেকে 12টা বেছে নেওয়া। যেটাকে প্রধান শ্রুতি, যেটা আমরা সা রে রে গা গা মা পা ধা ধা নি নি সা। এবার আমি যে গাইছি সা রে গা মা পা ধা নি সা, পরের স্বর এলো ভালো করে মনে পড়ে 8টা গাই, এটাকে বলে অক্টেভ। কিন্তু আমি যে গাই সা রে গা মা পা ধা নি 7টা, তাহলে সপ্তক। তাহলে সপ্তক আর অক্টেভ এক না, এটা হচ্ছে। তো এই যে বেসিক্স যে স্ট্রাকচারটা আসলে বলছিলাম, এই গ্রাম সামবেদটা যখন তৈরি হয়, এটা দেখো আমাদের ইতিহাসটা এত দিয়ে দেওয়া আছে না, টাইম পিরিয়ডটা না খুব কনফিউজ। আমরা ছোটবেলা থেকে ইতিহাস পড়ে এসেছি যে ষোড়শ মহাজন পদের আগের অংশটা হচ্ছে এইটা, ঠিক আছে? কিন্তু রামায়ণ গাওয়া হতো, ঠিক আছে?
প্রাচীন, ঠিক আছে? কারণ অনেকগুলো ট্রাইব আছে যারা রামায়ণ গায়, ঠিক আছে? মানে আরেকটা বিষয় একটু ইম্পর্টেন্ট প্রশ্ন করলে বলতে হবে, সেটা আমাদের দেশে কালচারে 3 ধরনের সঙ্গীত চর্চা হয়। তিন ধরনের সঙ্গীত চর্চা হয়। প্রথম হচ্ছে ট্রাইবাল, যেটাকে বলা হয় হচ্ছে যে যারা অরণ্যে বাস করে তাদের সঙ্গীত। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে রুরাল, মানে যারা ওই জঙ্গলটাকে পরিষ্কার করে চাষাবাদ করছে এবং নদীকে সংলগ্ন রেখে পাশে রেখে একটা বসতি স্থাপন করছে, কারণ জলের প্রয়োজন। অরণ্যবাসী যারা, তারা কিন্তু চাষাবাদ করে, সেটা এখনো বর্তমান। আর যারা চাষাবাদ করে তারা অরণ্যবাসী নয়। আরেকটা কালচার হলো সাইমালটেনিয়াসলি হয়েছে, কিন্তু এটা এরকম নয় যে একটা আলাদা, ওরকম নয় বিষয়টা। যেরকম এখন জানোয়া রয়েছে, যেরকম কর্মী মুন্ডা রয়েছে, যেরকম গ্রামের অঞ্চলের মানুষও রয়েছে, যেরকম শহরের মানুষ আমরা রয়েছি, সেরকম ভাবে কখনো ছিল। সব থেকে বড় উদাহরণ হচ্ছে সূর্পনখা দেখতে পাচ্ছ, সীতার মতো যে পরিবার, সীতার তো বৈশ্য পরিবার, তারা কৃষিজীবী ছিল, সেরকম একটা পরিবার রয়েছে। আবার রাবণের মতো একটা পরিবার রয়েছে, যে লঙ্কার মতো একটা প্রাসাদের মধ্যে একই সময় কিন্তু রয়েছে। আমি কিন্তু ইতিহাস বলছি, কালচারের কথা। হ্যাঁ, 12 ইয়ার হিস্ট্রি ইজ অলওয়েজ কালচার। তো আরেকটা হচ্ছে যে তৃতীয় যেটা, সেটা হচ্ছে আরবান। আরবান নগর, নগর সভ্যতা, একটা গ্রাম্য সভ্যতা, নগর সভ্যতা আর অরণ্য সভ্যতা। এই তিনটে সভ্যতারই কিন্তু নিজস্ব নিজস্ব সঙ্গীত রয়েছে। এবং সেখানে খুব অদ্ভুতভাবে কোনটার সঙ্গে কিভাবে কানেক্টেড কোন ইনস্ট্রুমেন্টটা, সেটা একটু জানতে হবে। তুমি যদি অরণ্য সভ্যতায় যাও, সেখানে তুমি গণা পাবে, বেণু পাবে, বীণা পাবে না। আপনি নাম্বার লিখে নিন যে কোন কোন নাম্বারটা ইনস্ট্রুমেন্টাল পাচ্ছেন, তাই হয়ে যাবে। অরণ্য সভ্যতায় কি পাচ্ছি তাহলে আমরা? আর বীণা। ঠিক আছে? আপনি কখনো বীণা পাবেন না। ঠিক আছে? আবার নগর সভ্যতায় যখন আপনি চলে আসছেন, ঠিক আছে, সেখানে দাপট বেশি যদি বলেন, বীণা, ঠিক আছে, আর কিছুটা অর্থে বেণী, বেণী মানা নেই। সেজন্য 1200 শতকের পরে যে টেম্পলগুলো আছে, 1200 শতাব্দীর পরে বলছি, সেইখানে বো ইনস্ট্রুমেন্ট কিছু দেখতে পাওয়া যায়। তার আগে কোনো টেম্পলে কোনোদিন কোনো বো ইনস্ট্রুমেন্ট দেখতে পাওয়া যায়। কারণ টেম্পল হচ্ছে আরবান কালচারের, রুরাল নয়, ট্রাইবাল। সেই জন্য ওর কাছে যা যা মূর্তি আছে এবং তাদের কাছে যে বাদ্যযন্ত্র আছে, সেগুলো সবসময় দেখতে পাবেন হয় বীণা, তাহলে বেণী, বাঁশি। সেটা এই জন্যই হয়েছিল কারণ রুরাল কালচার থেকে শ্রীকৃষ্ণ দ্বারকায় যাচ্ছে, মথুরায় জার্নি করছে। জার্নিটা বুঝতে পারছি, কালচারটা আসছে বলে এখানে একজন গ্রামের মানুষ, ভালো, সে একটা রাজা হচ্ছে। নর্মালি কি হয় আমরা দেখেছি যে বংশধররা রাজা, যেমন দুর্যোধন হয়েছে, যুধিষ্ঠির হয়েছে, সেখানে কিন্তু সঙ্গীতের কালচার নেই। তার মানে কোথাও একটা বলা হবে যে নগর সভ্যতায় কি এখান থেকে গেছে কালচারটা, মানে গ্রাম্য মানে সভ্যতা থেকে নগর সভ্যতায় গেছে না। মূলত উত্তর ভারতীয় কালচারে গ্রাম্য সভ্যতা থেকে নগর সভ্যতায় গেছে, কিন্তু সাউথে নয়। কেন? সেখানে আরবান কালচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাবণ নিজে রুদ্রবীণা বাজাচ্ছে।
ইজ আ ইনভেন্টর অফ রুল। এবং এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এই যে কর্মকাণ্ডের অনুযায়ী তো জাতিভেদ তৈরি হয় এবং সেই জাতি প্রথা কিন্তু আমাদের সঙ্গীতেও রয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি বলবো। আসলে জাতিটা কি, কর্মের ভিত্তিতে হয় যে কিভাবে জাতি। রাবণ সে একজন ব্রাহ্মণ, সে কিন্তু বীণা বাজাচ্ছে, বেণু বা বানা বাজাচ্ছে না, ঠিক আছে। আবার কৃষ্ণ যে মথুরায় আসেনি, যে কৃষ্ণ যে বৃন্দাবনে থাকে, সে কিন্তু বেণু বাজাচ্ছে, সেই গ্রাম্য সভ্যতা থেকে উঠে আসে। মানে তার সাথে কিন্তু আমি এমন ধরনের কোনো যন্ত্র দেখছি না। নারদ যে আসছে, নারদের কথা বারবার করে আমরা পাচ্ছি, যে শ্রুতির কথাই বলছিলাম একটু আগে, 22টা শ্রুতির কথা, ওই 22টা যে শ্রুতি প্রথম পাওয়া গেছিল, এবং এই যে সঙ্গীত 12টা স্বর, এই যে পুরো পদ্ধতিটাকে বলা হয় নারদ শ্রুতি। এই নারদ শ্রুতির যে ইতিহাস, এবং সেখানে নারদ একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্সন, তার একটা গোষ্ঠী, ঠিক আছে। এবং তারা যে কালচারটাকে নিয়ে আসছে সেটাও কিন্তু আরবান কালচার। নারদ কিন্তু বীণা বাজাচ্ছে, মানে স্বর্গ বলতে যে জায়গাটাকে বোঝায় সেটা কিন্তু আরবান কালচার, রুরাল কালচার বা ট্রাইবাল কালচার নয়। শিব যেখানে থাকে, যেটা কৈলাস বলছে, সেটা কিন্তু কোনো আরবান কালচারের মতো জায়গা নয়। ওটা একটা সেমি ট্রাইবাল রুরাল কালচার মতো জায়গা, কৈলাসের মতো। পুরোপুরি ট্রাইবাল বলা যাবে না, পুরোপুরি রুরাল বলা যাবে। সেটা কারণ জানেন, শিবের পাশে পার্বতী বসে আছে, তার গায়ে কিন্তু গহনা রয়েছে। ওখানে কিন্তু একটা কালচারাল মিক্স দেখানো হচ্ছে, দুটো কালচারের মানুষটাই রয়েছে, সেইভাবে প্রজেকশন পাশাপাশি বসে আছে। তো যাই হোক, আমরা আসল জায়গায় আসি। তো যেখান থেকে জাতিভেদের কথা বলছিলাম, এবার এই বিভিন্ন জাতিভেদের কথা বলা হয়, সঙ্গীতের ওপর জাতিভেদ। কোন জাতিতে কোনটা করা হচ্ছে, একটা হচ্ছে যে যদি আমি টাইম নিয়ে বলি বা রিদম নিয়ে বলি, তার বিভিন্ন জাতি আছে। যেমন বরাবর লয় যাচ্ছে, মানে একটাই বিট বাজছে, একটা মাত্রা, একটা করে বিট করছে, আপনার সাথে একটাই মুভমেন্ট করছে, ঠিক আছে। একটা বিটে একটাই মুভমেন্ট, মানে অনেক স্লো একটা মুভমেন্ট, মানে একটা বিটে দুটো মুভমেন্ট করছে, তাহলে ওটা ডাবল এলাম, দুগুণ, জাতিটা চেঞ্জ হয়ে গেল। এবার যদি তিনটে মুভমেন্ট করেন, তাহলে 3 গুণে চলে যাবে, 4টে করে যাবে, 8, 9 যাবে। বা আমরা 8-এর ডবল করে দিই, 16 ডবল 29, এই অর্থ সেটা পাবো। আর 7-এর ডবল 14, 14 এইভাবে সেটা পাবো। এবার এই যে জাতি প্রথা, এটা হচ্ছে রিদমের। আবার সুরের ক্ষেত্রেও স্বরের যে ব্যবহার, সেখানে জাতি প্রথা আনা হলো কখন, যখন রাগের সৃষ্টি হচ্ছে। রাগ হচ্ছে একটা সমাজের মতো, যেরকম বিভিন্ন সমাজ আছে, বিভিন্ন গ্রাম, বিভিন্ন নগরকেন্দ্রিক সভ্যতা, সেই জায়গায় সমাজ, সেই তার যে নির্দিষ্ট সমাজ আছে, সেই সমাজ হচ্ছে একটা রাগের ছবি। সেই রাগেরও নিজস্ব কিছু জাতি আছে। মনে করো যদি 5টা স্বরের না হয়, 5টা স্বরে নামা হয়, তখন আমি বলবো গৌরবে উঠছি, গৌরবে নামছি। আবার যদি 6টা স্বরের উপরে গেলাম, 6টা স্বরে নিচে গেলাম, তো সারা উঠছি, সারা নামছি। আর যদি 7টা স্বরে যাচ্ছি, 7টা স্বরে নামছি, তাহলে সম্পূর্ণ। এবার আমি মিক্স করতে পারি, গৌরব সম্পূর্ণ বলতে পারি, স্মারক সম্পূর্ণ বলতে পারি, গৌরব স্মারক করতে পারি। এবার কম্বিনেশন তৈরি হচ্ছে কিভাবে, ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়ের বিবাহ হচ্ছে, ক্ষত্রিয়ের সঙ্গে বৈশ্য বিবাহ হচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে জাতিটা এসেছে, সেখান থেকে নতুন রাগের সৃষ্টি হচ্ছে। এবার ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়ের বিবাহ হলে, কন্যা যদি ক্ষত্রিয় হয় আর মানে যে পুরুষ সে যদি ব্রাহ্মণ হয়, তাহলে যে সন্তান জন্মে তাকে ব্রাহ্মণ করা হবে। আবার নারী যদি ব্রাহ্মণ হয়, পুরুষ যদি ক্ষত্রিয় হয়, তখন সে ক্ষত্রিয় যাবে। সেই ক্ষত্রিয় হচ্ছে তার ডেফিনিশন ইজ ডিফারেন্ট। কেন উচ্চ বর্ণে সে নারী উচ্চ বর্ণ। এই কায়স্থ কিভাবে এসেছে,
সরাসরি করছিল না, কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই তাদের নাম এসেছে। তো এই যে জাতির যে ব্যাপারটা, সে একই রকম ভাবে সঙ্গীতের মধ্যে জাতির কথা রয়েছে, কিন্তু সেটা রাগ সৃষ্টি হওয়ার পর থেকে, কিন্তু তার আগে নেই। আর রাগ হচ্ছে একটা সমাজ ব্যবস্থা। তাহলে রাগ রাগ যেই বলবে শুনে লোক খাবড়ে যায়, খাবড়ে গিয়ে কি বলবে, ওরে বাবা আমি কিছু বুঝি না, তাই তো বলবে। এটা না বোঝার মতো কিছু রয়েছে, এটা তুমি বুঝতে পারো না। হ্যাঁ, সহজ লেগেছে? আমি বুঝতে সহজ, সেটাকে জটিল করে দেওয়া হয়েছে। দুটো কারণে হয়েছে। একটা হচ্ছে অশিক্ষার কারণে। অশিক্ষা থাকলে জটিলতা তৈরি হয়। কেন আমি নিজে ভালো জানি না, তাই অন্যকে সহজে বোঝাতে পারছি না।